আসসালামু আলাইকুম সবাইকে। রসায়নের ক খ সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের অনেক সময় এরকম হয় যে একটা সৃজনশীল প্রশ্নে গ খ খুব ভালো করে পারি, ক এবং খ নাম্বারটা না পারার কারণে মার্কটা কম আসে। তো এই প্লেলিস্টে আমরা প্রত্যেক চ্যাপ্টারের সবগুলো ক এবং খ সুন্দর করে শেষ করে ফেলবো। এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। আসো, ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ল্যাবরেটরিতে আমরা হ্যান্ড গ্লাভস কেন ইউজ করবো? দেখো, নাম্বার 1 পয়েন্ট কি, পয়েন্ট না করে নর্মালি লিখি, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য থেকে হাতকে রক্ষা। একদম সোজা সাপটা কথাবার্তা। তুমি কেন কেমিক্যাল কাজ কারবার করার সময় যাতে রাসায়নিক দ্রব্য দিয়ে হাতের ক্ষতি না হয়, তো 1 নম্বর পয়েন্ট। আমরা কিন্তু টু দা পয়েন্ট লিখবো, ঠিক আছে? একদম টু দা পয়েন্ট, যেগুলো স্যাররা খাতায় দেখতে চায়। বুঝছো? তোমরা অনেক সময় অনেক কথাবার্তা লেখো মেইন অ্যান্সার বাদ দিয়ে। আমরা এখন জাস্ট মেইন অ্যান্সার কোনটা কোনটা তোমার স্যার চাবে পরীক্ষায়। 2 নম্বর পয়েন্টটা কি? তাপ দেওয়ার সময়, বিভিন্ন পদার্থকে তাপ উত্তপ্ত করার সময়, তাপ দেওয়ার সময় তুমি যদি খালি হাত ধরো তো বুঝতেই পারতেছো হাত পুড়ে যাবে। উত্তপ্ত করার সময় তোমার হাতকে রক্ষা করার জন্য আমরা গ্লাভস ইউজ করবো। বিভিন্ন ভারী ধাতু থেকে রক্ষা। এই ভারী ধাতুগুলো কিন্তু তোমার বডিতে গেলে বেশ কিছু কমপ্লিকেশন বা জটিলতা তৈরি করতে পারে। কি কি ভারী ধাতু আছে? যেমন ধরো খুব কমন আর্সেনিক, তুমি জানো আর্সেনিক পয়জনিং হয়। তারপর মার্কারি খালি হাতে ধরা যায় না। তারপরে ধরো হচ্ছে ক্রোমিয়াম, লেডের বিষক্রিয়া হয়, ঠিক আছে? তো এই ধরনের কিছু ভারী ধাতু যাতে বডিতে না আসে, এই জন্য আমরা কি করবো? এই জন্য আমরা গ্লাভস ইউজ করবো। ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহার করার প্রয়োজন কেন? চশমা কেন ইউজ করবো? নাম্বার 1, তোমার চোখের সুরক্ষা। আমরা যদি বলি উদ্বায়ী গ্যাস, একটা পয়েন্ট আছে বইয়ে দেখবা যে উদ্বায়ী গ্যাস ব্যবহারে, এমসিকিউ দেখবো, অনুশীলনীতে আছে। উদ্বায়ী গ্যাস ব্যবহার করার সময় চোখের সুরক্ষা। এরকম উদ্বায়ী গ্যাস কারাকার আছে, যেমন তুমি ধরো সালফার ডাইঅক্সাইড, তারপর ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই ধরনের গ্যাসগুলো নিয়ে আমরা যখন কাজ করব তখন আমাদের কি করা লাগবে? আমাদের চশমা ইউজ করতে হবে। আর এটা বলতে পারো পেঁয়াজ কাটার সময়, এটা একটু বলি। পেঁয়াজ কাটার সময় কি হয় তোমরা জানো? পেঁয়াজে কি থাকে? পেঁয়াজে সাধারণত আমাদের থাকে হচ্ছে সালফার, রাইট? একটু বলি একটা জিনিস, পেঁয়াজ কাটার সময় কেন আমাদের কান্না আসে চোখে, বুঝছো? যদি চ্যাপ্টারের পড়া না, এটা সমস্যা নেই, জেনে রাখো, এগুলো লাগবে। পেঁয়াজ কাটার সময় পেঁয়াজে থাকে সালফার, ঠিক আছে? পেঁয়াজে থাকে সালফার থাকে। এখন এই সালফারটা বাতাসের সংস্পর্শে এসে কি হয়? সালফার ডাইঅক্সাইড হয়, ঠিক আছে? এবং এই সালফারটা বাতাসের সংস্পর্শে তুমি যখন কাটো তখন উপরে খোসা চলে যায় এবং এই সালফারটা বাতাসের সংস্পর্শে আসে, তখন হয়ে যায় সালফার ডাইঅক্সাইড। এবং এই সালফার ডাইঅক্সাইডটা কি হয়? এটা প্রথমত তোমার বাতাসে থাকা জলীয় বাষ্পের পানির সাথে রিয়াক্ট করে। তো তোমার চোখে, আমাদের চোখে কি আছে? পানি আছে না? তো চোখের পানির সাথে রিয়াক্ট করে, চোখের পানির সাথে বিক্রিয়া করে সে তৈরি করে সালফিউরাস অ্যাসিড। এবং সালফিউরাস অ্যাসিড থেকে পরে সালফিউরিক অ্যাসিড তৈরি হতে পারে, ঠিক আছে? তো এই সালফিউরিক অ্যাসিডটা কি অ্যাসিড না একটা অ্যাসিড? এগুলো কি অ্যাসিড? এগুলো কি সালফিউরাস অ্যাসিড। তো এই অ্যাসিডটা মেইনলি আমাদের চোখের জ্বালাপোড়া করে, বুঝছো? তো আমাদের কি করতে হবে? আমাদের পেঁয়াজ কাটার সময় চোখের সুরক্ষা দিতে হবে, সোজা কথা। অনেকে দেখবে চোখে একটা গগলস লাগে, অনেক সময় পেঁয়াজ কাটে, যাই হোক। সো এই জন্য মেইনলি পেঁয়াজ কাটার সময় আমাদের কান্না আসে এই অ্যাসিডটার কারণে, বুঝছো? সালফিউরিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য। আচ্ছা, নেক্সট আসো কস্টিক সোডা দ্রবণকে কাচের পাত্রে কেন সংরক্ষণ করা হয়? আচ্ছা, এইটার ক্ষেত্রে শোনো, কাঁচে কি থাকে আমরা কি জানি? কাঁচ কি দ্বারা তৈরি হয়? সবাই জানো সিলিকন দ্বারা, সিলিকন ডাইঅক্সাইড থাকে। তো কস্টিক সোডা কি? কস্টিক সোডা NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সিলিকন ডাইঅক্সাইড, এবং এদের বিক্রিয়ায় তৈরি হবে হচ্ছে সোডিয়াম সিলিকেট। যেহেতু দুইটা আছে আমাদের একটু ব্যালেন্স করা লাগবে, ঠিক আছে? তো সোডিয়াম সিলিকেট তৈরি হবে, তার সাথে আমাদের তৈরি হবে পানি।
তুমি যদি খ নম্বরে এই বিক্রিয়াটা লেখো আর কথায় বলে দাও যে কস্টিক সোডা সিলিকনের সাথে বিক্রিয়া করে, সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে, এই কথা তুমি যদি বলো, যার কারণে কি হয়, যার কারণে আলটিমেটলি কাচের ক্ষয় হয়, কাচের ক্ষয় হচ্ছে। তুমি যদি সুন্দর করে এই কথা লিখতে পারো, তোমাকে 2 নম্বর দিয়ে দিচ্ছে টিচার, বুঝছো? তাছাড়া তুমি তারপরে যত কাহিনী বানানো না কেন, অনেকে থাকে যে বিশাল কাহিনী লেখে, কষ্টটা রাখলে এই হবে সেই হবে, কাজ নাই হয়ে যাবে, ভেঙে যাবে, হাবি যাবে, অনেক কিছু লেখে। বাট মেইন অ্যান্সার কি, এই বিক্রিয়া তুমি যদি সুন্দর করে বিক্রিয়াটা দেখা দাও, তোমার কিন্তু নাম্বারটা ভালো আসবে বা 2 দিবে। বলবা যে বিক্রিয়ার কারণে কাঁচের আলটিমেটলি ক্ষয় হয়, যে সোডিয়াম সিলিকেট। সো খ নাম্বারের আসলে আমরা জিনিসটা খেয়াল করি না, খ নাম্বারের কিন্তু নাম্বারটা একদম টু দ্য পয়েন্ট, তুমি পারলে নাম্বার, না পারলে নাম্বার নাই। অনেকে বলে ভাই খ নাম্বার 1 দেয়, কখনো 2 পাই না, বুঝছো? কারণ সে টু দ্য পয়েন্ট অ্যান্সার লেখে না। তো টু দ্য পয়েন্ট লিখলে খ নাম্বারে আসলে ধরা নাম্বার। কাচের যন্ত্রপাতি পরিষ্কার করার ক্ষেত্রে সতর্কতা কি কি করতে হবে? আচ্ছা, তো কাচের যন্ত্রপাতি পরিষ্কার করার সময় কয়েকটা কথা একদম কমন, একদম কমন। তুমি চিন্তা করো, তুমি একটা কাচের যন্ত্রপাতি ধোবা, তোমার প্রথম কনসার্ন কি হবে? ভাই যাতে না ভাঙে, না ভাঙে। সো কি দেখবা? তুমি দেখবা ফার্স্ট অফ অল, 1 নাম্বার, বেসিনে আঘাত লেগে যাতে না ভেঙে যায়, বেসিনে আঘাত যেন না লাগে। 2 নাম্বার কি দেখবা? ধরো তুমি বেসিনে আঘাত লাগাও না, কিন্তু কি হতে পারে যে ক্লাম্প দিয়ে ধরছো, জোরে চাপ দিয়ে দিচ্ছ, ক্লাম্পের চাপে যেন ভেঙে না যায়। কাজ যেহেতু আমাদের দেখতে হবে কি, আমাদের দেখতে হবে হচ্ছে এটা যাতে না ভাঙে, সুরক্ষিত থাকে। 3 নাম্বার পয়েন্টে চিন্তা করো, 3 নাম্বার পয়েন্টটা খুবই মজার, সেটা হচ্ছে উত্তপ্ত কিছু যদি এমন কিছু থাকে সেটা খুবই গরম, উত্তপ্ত কাচে ঠান্ডা পানি লাগানো যাবে না, ঠান্ডা পানি এটা একটু বলি তোমাকে, এটা একটা কাহিনী আছে। সেটা হচ্ছে, আমি এটা বুঝতাম না, বুঝছো? আমি হচ্ছে ওভেন থেকে গরম করা খাবার দাবার, চুলা থেকে গরম করা খাবার দাবার আমি নিয়ে ডিরেক্ট টেবিলের কাছে উপর রাখছিলাম, বুঝছো? তখন আমি প্রথম বলছিল যে নিচে কিছু দিয়ে রাখ, নিচে কিছু না দিলে কি হবে, ওই কাজটা এই টেম্পারেচার চেঞ্জের কারণে, তাপ যখন চেঞ্জ হবে তখন কাজটা ভেঙে যাবে। সো আমি আসলে প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ থেকে শিখছি যে গরম কিছু ডিরেক্ট কাজের উপর দেওয়া যাবে না, তাহলে কাজটা ফেটে যাবে, বুঝছো? আচ্ছা, কোন কোন ক্ষেত্রে বুলেট ব্যবহার করা হয় এবং কেন? তো তোমরা যারা টাইট্রেশন করছো কেমিস্ট্রি ল্যাবে, তোমরা মোটামুটি বুলেট দেখছো, যে বুলেট এরকম দেখতে, এটা হচ্ছে বুলেট। আমি বাকিগুলো নিয়ে আসছি, যে এটা হচ্ছে বেলি পিপেট, এটা হচ্ছে পিপেট, এটা হচ্ছে তোমার ভলিউমেট্রিক ফ্লাস্ক, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। তো এখানে দেখো বুলেটটা আমরা কেন ইউজ করতাম, বুলেটটা কি টাইট্রেশনে যে অল্প অল্প করে বাড়াই, ঠিক আছে? আমরা বলতে পারি টাইট্রেশনে ইউজ করা হয়। আর এটা ভালোভাবে বলতে পারি যে মাত্রিক আয়তনিক বিশ্লেষণ, মাত্রিক আয়তনিক বিশ্লেষণে, আয়তনিক বিশ্লেষণ। এক্ষেত্রে আমরা কি করি, বুলেট ব্যবহার করি। আরেকটা বলতে পারি নিয়ন্ত্রিত উপায়ে, তিনটা কিন্তু মোটামুটি এই কথা, ঠিক আছে? নিয়ন্ত্রিত উপায়ে, নিয়ন্ত্রিত উপায়ে তরলকে মিশ্রিত করা। তো যারা টাইট্রেশন করছো প্র্যাকটিক্যাল ল্যাবে, তারা অলরেডি বুঝতে পারতেছে কি বলতেছি। সেটা হচ্ছে যে একটা নব আছে, এই নবটা ঘুরে ঘুরে অল্প অল্প করে ফোটা ফোটা দেখবে। আমরা টাইট্রেশন করার সময় কি করতাম, নবটা একটু ঘুরাইতাম, 1 ফোঁটা করে ফেলতাম, এবং ওই যে কি বলে ফ্লাস্কটা নিয়ে ভাবে, কনিক্যাল ফ্লাস্কটা এরকম নাড়িতাম, ঠিক আছে? এখানে কি থাকতো, নির্দেশক ইন্ডিকেটর থাকতো। সো এটা ঘুরে ঘুরে করতাম, এরকম নাড়িতাম। সো মেইন পয়েন্টটা কি, খুবই অল্প পরিমাণ তরল ফোটায় ফোটায় এখানে পাঠানো যাবে বুলেট ইউজ করে। আরেকটা জিনিস তোমরা বলতে পারো, নাম্বার যারা ভালো পেতে চাও, যারা নাম্বার ভালো পেতে চাও, তারা লিখে দিবা যে কোন পর্যন্ত সূক্ষ্মভাবে মাপা যায়, যে 0.1 সেন্টিমিটার কিউব পর্যন্ত তরল মাপা যায়। যারা নাম্বার বেশি পেতে চায় তাদের জন্য, ঠিক আছে? সবাই লিখতে পারো, এটা লিখলে নাম্বারটা ভালো আসবে আর কি।
অ্যামাউন্টটা লিখে দিলাম যে কি পরিমাণ অ্যাকচুয়ালি মাপা যাবে। পিপেট ব্যবহারের ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে? আচ্ছা দেখো, পিপেট চিন্তা করো, পিপেট আমরা কি করতাম? পিপেট আমরা কি কোন একটা রাসায়নিক পদার্থকে আমরা দিতাম, টানতাম এভাবে, টেনে উপর পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসতাম, থামা লাগতো। কি সমস্যা হতে পারে চিন্তা করে দেখো। তুমি যদি বেশি টেনে ফেলো, পিপেটে যদি বেশি টেনে ফেলো এভাবে, পিপেটে যদি বেশি টেনে ফেলো কি হবে? তরল তো আমার মুখে চলে আসবে, মুখে চলে আসবে। নাম্বার ওয়ান, আমাদের দেখতে হবে যাতে তরলটা মুখে চলে না আসে। চলে না আসে। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু পিপেট ইউজ করা হয় না, তোমরা জানো। বর্তমানে আমরা মানে প্র্যাকটিক্যাল ইউজ, তোমরা হয়তো ল্যাবরেটরিতে এখনো পিপেট দেওয়া হয় আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে, বাট সাধারণত আমরা যেটা ইউজ করি আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাবে এটা হচ্ছে মাইক্রো পিপেট। এখন আর কি এই তরল পিপেট দিয়ে টানার ঝামেলা কেউ যায় না, সবাই হচ্ছে মাইক্রো পিপেটে চাপ দিয়ে নিয়ে তারপরে ঢেলে দেয়। হয়তো অনেকে দেখছো মাইক্রো পিপেট। সো আসলে প্র্যাকটিক্যাল ইউজ এটা নাই, বাট স্টিল যেহেতু একসময় ইউজ হতো, আমাদের আসলে এটা পড়া লাগবে যে কেন আমরা কি কি দেখবো। ঠিক আছে, তারপরে কি চিন্তা করতে পারো, দেখো মুখে চলে না আসে, তুমি কি করবো না, ফু দেওয়া অনুচিত। ফু দেওয়া অনুচিত। কেন ফু দেওয়া অনুচিত? অনেক সময় এমন হয় পিপেট দিয়ে যখন নিছো আরেকটা পাত্রে ফালাবা, তখন তো ফু দিয়ে ফালাবা, রাইট? চিন্তা করবে কেন ফু দেওয়া অনুচিত? তোমার হচ্ছে গ্রিজ যাতে না লাগে, যেন গ্রিজ না লাগে। এটা কোন জায়গায় ফু জানো? অনেক সময় কি হয় লাস্টে একটা ড্রপ লেগে থাকে, তখন নিচে দিকে অনেকে ফু দেয়, ফু দিয়ে ফালানোর চেষ্টা করে। ওইটা করা হচ্ছে মুখ দিয়ে তুমি তো অবশ্যই ফালাবা, বাট নিচে আবার যেতে আলাদা করে ফু দিতে না হয়। সোজা কথা তোমার মুখকে বাঁচাতে হবে, তোমার মুখে যাতে কোনোভাবে এই কেমিক্যালগুলো না চলে আসে, মেন কথা এটা। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ব্যবহারের পর, কি বেশি কথাবার্তা, যে ব্যবহারের পর পাতিত পানিতে ধুতে হবে। পাতিত পানি দিয়ে ধুতে হবে। ধুয়ে ফেললো পানি দিয়ে। পানিতে পানি বলতে বোঝায় ফ্লো ওয়াটার, মানে ট্যাপ ওয়াটার। পানি ছেড়ে তারপরে ধরে রাখবা, ঠিক আছে? মানে বালতি বা মগের মধ্যে রাখা পানি না, পানিটা হচ্ছে তুমি কি করবা, পানিটা হচ্ছে তুমি ফ্লোয়িং ওয়াটার, ছেড়ে তারপরে ধোবা। আচ্ছা, রাইডার ব্যবহার কেন প্রয়োজন ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, রাইডার। আচ্ছা, এটা বড় করে ব্যাখ্যা করি। দেখো, আমরা রাসায়নিক নীতি দেখছিলাম, তোমার হচ্ছে একটা হচ্ছে পলভঙ্গি, ঠিক আছে? এটা কি করতো, এটাই ম্যানুয়ালি মাপতো, ঠিক আছে? ইলেকট্রনিক নিচ্ছে না কিন্তু এটা একটা, বর্তমানে কিন্তু আমরা ইলেকট্রনিকটা ইউজ করি, লাইনটা সোজা হচ্ছে না। এক সময় আমরা এটা ইউজ করতাম, ঠিক আছে? এটা এরকম একটা লাইন ছিল, ধরো আমরা বলি না পাল্লা, দেখছো না পাল্লা, দাড়ি পাল্লা, ঠিক আছে? তো ওই পাল্লা পাল্লা হচ্ছে বেসিক্যালি এরকম থাকতো, দুইটা স্কেল, ধরো স্কেল, একটা স্কেল, স্কেলের মধ্যে মনে করো দাগ কাটা আছে এরকম, সূক্ষ্ম দাগ কাটা আছে মনে করো বিভিন্ন মাপের। সো ব্যালেন্সের এই পাশে মনে করো একটা ভার দিছো তুমি, এই পাশে মনে করো ওজন দিছো, যে আমরা বলি না বাটখারা, বাটখারা টাইপের ধরো ওজন দিছো, ঠিক আছে? ওজন দিছো। আমরা করি কি, এখানে রাসায়নিক পদার্থ দিই, এখানে ধরো তুমি কি দিবা, এখানে ধরো তুমি রাসায়নিক পদার্থ ঢাললা, যেটা আসলে মাপবা কয় গ্রাম কয় মিলিগ্রাম আছে, কি পরিমাণ এখানে আছে। এই পাশে কি দিবা, এই পাশে তুমি ধরো ওজন দিবা, ওজন দিবা, ঠিক আছে? ওজন দিয়ে এটা মাপবা। তো এখন ধরো তুমি কিনছো, ধরো তুমি দোকানে গেছো, বাজারে গেছো, বাজারে তুমি বলছো আমাকে 1 কেজি আলু দেন বা 1 কেজি পেঁয়াজ দেন। তো আমার তোমাকে ধরো 1 কেজি জায়গায় তোমাকে ধরো হচ্ছে ধরো 1013 গ্রাম দিচ্ছে তোমাকে, বা ধরো তোমাকে একটু কমে দিচ্ছে, ধরো তোমাকে দিচ্ছে 985 গ্রাম। তোমার মাথা ব্যথা আছে, সমস্যা আছে কোনো? চিন্তা করবো যে কেন আমাকে 985 গ্রাম দিচ্ছে। আমরা আসলে বড় ছোট মাপের ক্ষেত্রে চিন্তা করি না, যে একটু এদিক সেদিক হলে যায় আসে না, আমরা বলি যে সমস্যা নেই, বা ওরও দেখাও যায় না কিন্তু যে কি পরিমাণ এদিক সেদিক হয়েছে।
সো বড় মাপে কোনো সমস্যা নেই। রাসায়নিক বিক্রিয়া যদি তুমি চিন্তা করো যে এত গ্রাম ডিফারেন্স, বিশাল কাহিনী হয়ে যাবে, কাঙ্ক্ষিত বিক্রিয়া পাবে না, অন্য রিয়াকশন চলে আসবে, ঠিক আছে, অনেক অনেক কাহিনী হতে পারে। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করি, আমরা একটা রাইডার ইউজ করি। কি ইউজ করি? একটা রাইডার ইউজ করি। এখন রাইডারটা কি জিনিস? রাইডারটা হচ্ছে, এটাকে তুমি যদি মুভমেন্ট করাও, ধরো তোমার একটু বেশি দেওয়া লাগবে, ধরো তোমার এখন বাটখারায় আছে আমার ধরো 50 গ্রামের, বা ধরো 25 গ্রাম, সর্বোচ্চ বাটখারা 25 গ্রাম, সরি সর্বনিম্ন ধরো 25 গ্রাম। এখন তুমি যাচ্ছ মাপতে ধরো 24, ধরো 23 গ্রাম মতো যাচ্ছে কট্টু কাছে। এখন তুমি তো 25 গ্রামের একটা বাটখারা রাখলে এখানে 23 গ্রাম পাবা, বেশি জানতে পারবা না, রাইট? মানে সরি আর তো কমাতে পারবা না, বাটখারা এটাই আছে। এরপর একটা ধরো আছে আমার 10 গ্রাম, খুব হিউজ ডিফারেন্স। তো তুমি যাচ্ছ যে 23 গ্রাম মাপতে, কি করবে এখন এই রাইডারটা তুমি কি করবা, এই পাশে দিয়ে দিবা, রাইডার একটু ওজন অ্যাড করবা। এখন রাইডারের একটা সুবিধা কি, তুমি যত এই পাশে নিবা, তুমি যত এই সাইডে নিবা, চিন্তা করো, দেখো ধরো মাঝখানে পয়েন্ট, মিড পয়েন্ট হয়েছে, ভালো আছে, আচ্ছা মাঝ বরাবর আসছে আর কি। তো তুমি রাইডারটা যত এই পাশে নিতে পারবা, রাইডারটা ধরো তুমি এখানে দিছো, তখন তোমার ওজন একটু তারতম্য আসবে। এখন তোমার ধরো এখানে 23 ছিল, তুমি চাচ্ছ রাইডারটাকে 25 গ্রামে নিয়ে আসতে, এখানে একটু করে আগাবা, এখন ধরো 24 গ্রাম চলে আসছে এখানে। আবার তুমি আরেকটু এখানে দিয়ে আসবা, ওজন কি আরেকটু বাড়বে। তো রাইডারের একটু চেঞ্জ করে আমরা কিন্তু ওজনটাকে হালকা বা সূক্ষ্ম পরিমাপ করতে পারি। জিনিসটা বুঝছো? অনেকে কিন্তু রাইডার কনসেপ্টটা ক্লিয়ার হয় না। সো তুমি বুঝতে পারো জিনিসটা কি হচ্ছে এখানে, রাইডারটা আমরা যত এদিকে আনবো, একটু পরিমাণ আনবো, ওয়েট একটু করে বাড়বে। সো তুমি সূক্ষ্ম পরিমাণ করতে পারবা, পরিমাপ করতে পারবা। ঠিক আছে, বেশি অ্যাকুরেট হবে, অ্যাকুরেসি বাড়াইতে পারবা, সোজা কথা। আচ্ছা, সো এই হচ্ছে বিষয়। নেক্সট আসো যে টাইট্রেশনে কনিক্যাল ফ্লাস্কের ভূমিকা লিখো। কনিক্যাল ফ্লাস্কের ব্যবহারটা কি তোমাকে বলি, সোজা কথায় এটাকে নির্দিষ্টকে, বা আমরা যদি বলি তরলকে, মানে কি করতাম আমরা হচ্ছে টাইট্রেশনের কথা চিন্তা করো, তুমি বুড়ের দিকটা একটু ঢালতা, কনিক্যাল ফ্লাস্কে নাড়াইতা, মিশাইতা। তো এটার সুবিধা কি? সুবিধা নাম্বার 1 হচ্ছে, বা এটাই বড় মেইন সুবিধা আসলে, যে তরলকে নির্দেশকের সাথে ঝাঁকিয়ে মেশানো যায়। সুবিধা বা যা যেটা বলে সমস্যা নেই, মেশানো যায়। ধরো তুমি টেস্ট টিউব নিচ্ছ, টেস্ট টিউব নাড়াচ্ছ, কি হবে? টেস্ট টিউবে কিন্তু উপর থেকে ধরো কি হবে, ধরো তুমি টেস্ট টিউব নাড়াচ্ছ, টেস্ট টিউব এটা আঁকা লাগবে না পরীক্ষায়, জাস্ট চিন্তা করার জন্য রাখতেছেন জিনিসটা। ধরো তুমি টেস্ট টিউব নিচ্ছ টাইট্রেশনে, এখন তুমি টেস্ট টিউব নাড়ালে কি হবে, তরলটা কি এখান থেকে পড়ে যাবে ছিটকে একটু নাড়াইলেই। কনিক্যাল ফ্লাস্কে কি হবে, কনিক্যাল ফ্লাস্কে দেখতে এরকম, মুখটা একটু সরু, নিচেরটা এরকম, কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক তুমি নাড়াবা, তোমার নাড়লে তরলটা কি পড়বে, তরলটা কিন্তু পড়বে না, সহজে তুমি ঝাঁকাতে পারবে, এদিকে ঝাঁকাতে পারবা, বুঝছো? এই হচ্ছে এটার সুবিধা, এটাই মেইন সুবিধা আসলে। ল্যাবরেটরিতে ওয়াটার বাথ করা হয় কেন? আচ্ছা চিন্তা করো, ওয়াটার বাথ ব্যবহারের জন্য মেইন জিনিসটা হচ্ছে তুমি এমন কোনো জিনিসকে উত্তপ্ত করতে চাও যেটা তুমি ফুটাতে চাও না। কি বলছি? যেসব পদার্থ ফুটাতে চাও না, না ফুটিয়ে রাসায়নিক দ্রবণকে উত্তপ্ত করা। তুমি চাও এটা, ধরো তুমি পানি
পানি তো সাধারণত আমরা ফুটেই ফেলি, বাট ধরো এমন কোনো তরল যেটা তুমি আসলে ফুটাতে চাচ্ছ না, কিন্তু চাচ্ছ গরম হোক, এটা তখন কি ইউজ করো? তখন ইউজ করো ওয়াটার বাথ। ওয়াটার বাথ বলতে বুঝি আসলে ধরো খুব তাপের একটা জলীয় বাষ্প দিয়ে এটাকে উত্তপ্ত করা। আচ্ছা, এটা পয়েন্ট গেল। এরপরে আসো দাহ্য পদার্থ, বিভিন্ন দাহ্য পদার্থ উত্তপ্ত করা। দাহ্য আরেকটা বলতে পারি আমরা উদ্বায়ী পদার্থ, দাহ্য বা দাহ্য ও না বাই বলি, অথবা উদ্বায়ী পদার্থকে উত্তপ্ত করা। তো দাহ্য পদার্থকে তুমি যদি গরম করো কি হবে? বিস্ফোরণ হবে, ঠিক না? বিস্ফোরণ হবে। এই কারণে দাহ্য পদার্থকে তুমি যদি উত্তপ্ত করতে চাও তখন ওয়াটার বাথ দেওয়া লাগবে। উদ্বায়ী পদার্থ ডিরেক্ট সংস্পর্শে আসলে উদ্বায়ী হয়ে যাবে, উড়ে যাবে, তখন কি ইউজ করবো আমরা? আমরা তখন ওয়াটার বাথ ইউজ করব। এরপর আসো সালফিউরিক অ্যাসিড বিকারক বোতল কাঠের তৈরি শিল্পে রাখা হয় না কেন? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড সম্পর্ক বিতরক চিন্তা করো। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা নিরোধক পদার্থ। কি পদার্থ? একটা নিরোধক পদার্থ। সালফিউরিক অ্যাসিড নিরোধক পদার্থ। নিরোধক পদার্থ মানে কি? নিরোধক পদার্থ হচ্ছে এমন পদার্থ যারা যে কোনো বস্তু থেকে পানি শুষে নেয়। ইংলিশে বলে ডিহাইড্রেটিং এজেন্ট। ডিহাইড্রেটিং এজেন্টের বাংলায় হচ্ছে নিরোধক পদার্থ। তারা হচ্ছে পানি শুষে নেয়, পানি শুষে নেয়। পয়েন্ট নাম্বার 1। এখন পানি শুষলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমি কাঠের শেলফে রাখতেছি, সো কাঠে কি আছে? কাঠ কি দ্বারা তৈরি? কাঠ হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি, সেলুলোজ। এখন তুমি যদি সেলুলোজ থেকে পানি বের করে নাও, সেলুলোজ কিন্তু আর থাকবে না। সেলুলোজ থেকে যখন পানি শুষে নেয়, বেঞ্চটা কি থাকবে? ভেঙে পড়বে। তখনই বেঞ্চটা কি হবে? ভেঙে পড়বে। তো কাঠটা হচ্ছে কি ভেঙে পড়বে। জিনিসটা বুঝছো? এটা হচ্ছে মেইন অ্যান্সার। এটা হচ্ছে মেইন অ্যান্সার যে আমরা কি জানি সালফিউরিক অ্যাসিড নিরোধক পদার্থ, মানে সে পানি শুষে নেয়। কাঠের শেলফে রাখলে কাঠের মধ্যে সেলুলোজ থাকে, সেলুলোজ থেকে পানি নিয়ে গেলে সেটা ভেঙে পড়বে, তখন সেটা সেলুলোজ থাকবে না। তো এটা হচ্ছে মেইন অ্যান্সার। এরপরে তুমি এটাকে যেভাবে বানায় লেখো কোনো সমস্যা নেই, যেমনি সে লেখো কোনো ঝামেলা নেই, বাট মেইন অ্যান্সার এটা যেটা থাকতে হবে পরীক্ষায়। পরিবেশের উপর বেনজিন ও টলুইনের ক্ষতিকর প্রভাব উল্লেখ করো। আচ্ছা, টলুইনের কয়েকটা কাজ আছে। আমরা জানি যে টলুইন, ক্লোরোবেনজিন এরা করে কি? এরা হচ্ছে গাছের পাতার মেমব্রেন নষ্ট করে। নাম্বার 1, গাছের পাতার মেমব্রেন বিনষ্ট করে। তোমার উপর কি করবে? গাছ গেল, মানুষের উপর কি করবে? মানুষের উপর একটা পয়েন্ট হচ্ছে এই যে ক্লোরোবেনজিন, এরা করবে কি? এরা হচ্ছে স্নায়ুতন্ত্র, আমাদের স্নায়ুতন্ত্রের ক্ষতি করে, নার্ভের ক্ষতি করবে। 3 নম্বরে কি আছে? পেশিকে দুর্বল করে। পেশিকে দুর্বল করে। তারপরে কি হয়? শ্বাসকষ্ট হয়। আরেকটা বলতে পারো, তুমি দুর্বল না বলে বলতে পারো পেশিকে কি করে? সংকুচিত করে, সংকুচিত করে। এখন চিন্তা করো, পেশিকে সংকুচিত করে শ্বাসকষ্ট হয়, আমি 1 পয়েন্টে কেন লিখছি? চিন্তা করে দেখো, আমাদের যখন আমরা শ্বাস নিই কি দিয়ে? আমাদের যখন রেসপিরেটরি মাসেলস আছে, ডায়াফ্রাম আছে, তোমরা জানো, মধ্যচ্ছদ বা ডায়াফ্রাম। তারপর এখানে আমাদের কি আছে? আমাদের রিবস আছে, ইন্টারকোস্টাল পেশি, তোমরা বায়োলজিতে পড়ছো, ইন্টারকোস্টাল পেশি, শ্বাস পেশি। সো এই যে আমাদের রিবস, ডায়াফ্রাম, এরা কি সংকুচিত হয়? সংকুচিত হওয়ার কারণে সংকুচিত এবং প্রসারিত হয়, যার কারণে আমরা শ্বাস নিতে পারি। এই রিবসগুলো কি হয়? বড় হয় এবং সংকুচিত হয়, প্রসারিত সংকুচিত হয়, এরকম থাকে রিবসগুলো দুই পাশ থেকে। তো রিবসগুলো যখন হচ্ছে আমাদের এই প্রসারিত সংকুচিত হয়, লাংটা ভিতরে আমাদের যে ফুসফুসটা বড় হয়, ছোট হয়, শ্বাস নেওয়ার জায়গা পায়।
এখন পেশি যদি সংকট যদি হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, তখন তো আর এটা করতে পারবে না, তখন কিন্তু পেশি আর এটা বাড়বে কমবে না। যার কারণে কি আলটিমেটলি শ্বাসকষ্ট হবে, তুমি শ্বাস নিতে পারবে না, কারণ আমাদের এই বক্ষ গহ্বরের জায়গাটা বড় হচ্ছে না আর। সেরকম আরো কিছু লেখা যায়, মাথা ব্যথা করে লিখতে পারো, সমস্যা নেই। এই সমস্যাগুলো হচ্ছে আমাদের উপর করে। আচ্ছা, এবার আসো সেমি মাইক্রো পদ্ধতি পরিবেশ বান্ধব কেন? চিন্তা করো, দেখো সেমি মাইক্রো পদ্ধতিতে আমাদের কি পরিমাণ সূক্ষ্ম মানে রাসায়নিক পদার্থ ইউজ করা যায় মনে আছে? এই দুটো পয়েন্ট আগে লিখবা। সেটা হচ্ছে কি 50 থেকে 200 মিলিগ্রাম, বা একটা ভালো মানে ভালো না, একটা এটা লিখতে পারছে লিখেও কত ছিল মিলিগ্রাম। সো যদি গ্রামে নেই তো কত হবে 0.2, 50 থেকে, তার মানে 0.05 থেকে 0.2 গ্রাম। অনেক ক্ষুদ্র পদার্থ দিয়ে, ক্ষুদ্র রাসায়নিক পদার্থ দিয়ে তুমি বিক্রিয়াটা সম্পন্ন করতে পারবা সেই মাইক্রো পদ্ধতি দিয়ে। তো এখন কোশ্চেন আসতে পারে, ভাই আমি যদি অল্প বিক্রিয়া বা অল্প রাসায়নিক পদার্থ ব্যবহার করি, লাভটা কি? আমরা কোনো বিক্রিয়া করলে কি হয়, দেখো বিক্রিয়া শেষে কি হয়, দুটো জিনিস তৈরি হয়। একটা হচ্ছে উৎপাদ, বিক্রিয়ার উৎপাদ প্লাস উপজাত। দুনিয়ার যে কোনো বিক্রিয়ায় এটা হচ্ছে নর্মাল কথা, বিক্রিয়ক রিঅ্যাকশন করবে, উৎপাদ প্লাস উপজাত তৈরি হবে। তো উৎপাদ জিনিসটা কি? উৎপাদ তোমার যেটা লাগবে, ধরো আমি বিক্রিয়া করে চাইছি আমার সালফিউরিক অ্যাসিড তৈরি হোক, এটা হচ্ছে উৎপাদ যেটা লাগবে। উপজাত সহজে উদাহরণ দিই, ধরো সালস সংশ্লেষণ উৎপাদ কি? গ্লুকোজ, C6H12O6 গ্লুকোজ। উপজাত কি আমাদের বাতাস থেকে, আমাদের এই গাছ থেকে আমরা কি অক্সিজেন পাই, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। এটা কিন্তু ও নিজে থেকে তৈরি করে নাই, এটা একটা বাই প্রোডাক্ট। এই অক্সিজেন গাছের যদিও হালকা কাজে লাগে, শোষণের কাজে লাগে, বাট নর্মালি কিন্তু ইন জেনারেল এত পরিমাণ অক্সিজেন দরকার নেই। এটা হচ্ছে আর উপজাত, বুঝো? সবসময় তো উপজাত অক্সিজেনের মতো ভালো হবে না, অনেক উপজাত থাকে যে এই উপজাতটাই পরিবেশের আর উল্টা ক্ষতি করে। সো উপজাত যত বেশি হবে, পরিবেশের উপর ক্ষতি তত বেশি হবে, পরিবেশ দূষণ ততই বেশি হবে। কারণ এই বিক্রি মানে এই উপজাত আমার দরকার ছিল না, আমি তো এটা চাই নাই, ঠিক না? তো বাই প্রোডাক্ট যত বেশি হবে, আমাদের এনভায়রনমেন্টের উপর ইফেক্ট তত বেশি পড়বে। এই কারণে যেহেতু উপজাত কম, যেহেতু অল্প রাসায়নিক দ্রব্য ব্যবহারে আমাদের কি হয়, সেমিমাইক্রোতে উপজাত কম তৈরি হয়, ঠিক না? যেহেতু উপজাত আমাদের কম তৈরি হয়, দূষণটাও কিন্তু কম হবে। উপজাত বেশি হলে দূষণ বেশি হতো। উপজাত যেহেতু আমাদের কম তৈরি হচ্ছে, পরিবেশ দূষণও কম তৈরি হবে। যেহেতু আমি বিক্রি করতেছি অল্প জিনিসপত্র নিয়ে, সো উপজাত অল্পই হবে। আচ্ছা, সেম কোশ্চেন রিপিট হয়েছে, সেমিমাইক্রো পদ্ধতি কেন? সেম কোশ্চেন রিপিট হয়েছে। মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির সুযোগ সুবিধাগুলো লেখো। আচ্ছা, মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির ওই যে সেম কথা কি করে আমরা এখানে অতি ক্ষুদ্র বা সামান্য, অনেক অল্প পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। অনেক অল্প পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহারে উপজাত কম থাকে, যার কারণে কি হয়, পরিবেশ দূষণও কম হয়। যেহেতু সুবিধা বলছে, মানে আমাকে এখানে আসলে শুধু পরিবেশ দেখলে হবে না, আমারও কিন্তু সুবিধা আছে এখানে। উপজাত কম হলে সুবিধা কি? উপজাত কম হলে সুবিধা হচ্ছে সাশ্রয়ী। উপজাত কম, তার পরিবেশ দূষণ কম, বিক্রিয়াটা সাশ্রয়ী, ঠিক আছে? বিক্রিয়া সাশ্রয়। তোমরা হচ্ছে অ্যাটম ইকোনমি পড়বা, ঠিক আছে? অ্যাটম ইকোনমি তোমরা পড়ছো যে অ্যাটম ইকোনমি, যে গ্রিন কেমিস্ট্রিতে চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন, সেখানে শুরুতে দেখবে একটা কথা আছে অ্যাটম ইকোনমি। তুমি যেই পদার্থ চাইছো, উৎপাদ ধরো চাইছো,
উৎপাদ বেশি হলে কি হবে আলটিমেটলি, উপজাত থেকে উৎপাদ বেশি, উপজাত কম, তখন অ্যাটমিক ইকোনমি ভালো হয়। ঠিক আছে, অ্যাটমিক ইকোনমি বেশি হয়, তার মানে বিক্রিয়াটা সাশ্রয় বেশি হয়। আচ্ছা, সেটা পরে আলোচনা করবো, সমস্যা নেই, এই যে সামনে আছে আমাদের। আচ্ছা, শরীরে অ্যাসিড বা ক্ষার পড়লে কি হবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খেয়াল করো, প্রাথমিক চিকিৎসা তোমার অ্যাসিড পড়ছে, শরীরে কি লাগছে, অ্যাসিড লাগছে। তো যদি অ্যাসিড লাগে তুমি কি দিবা, তুমি একটা ক্ষার দিবা, রাইট। অ্যাসিড পড়লে তুমি একটা ক্ষার দিবা, এক্ষেত্রে ক্ষারটা হচ্ছে 5% সোডিয়াম বাইকার্বনেট। অ্যাসিড লাগলে 5% সোডিয়াম বাইকার্বনেট, ক্ষার লাগলে কি দিবা, তুমি চিন্তা করো, ক্ষার লাগছে, অ্যাসিড লাগছে, ক্ষার দিছো, ক্ষার লাগলে কি দিবা, ক্ষার লাগলে তুমি দিবা হচ্ছে একটা অ্যাসিড, এখানে দেওয়া হয় বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, ঠিক আছে, বোরিক। আরো ভালোভাবে যদি বলতে চাও বোরিক অ্যাসিডের সম্পৃক্ত দ্রবণ বলতে পারো, যে বোরিক অ্যাসিডের সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, বোরিক অ্যাসিডের সম্পৃক্ত দ্রবণটা এখানে মেইনলি দেওয়া হয়। আরেকটা কথা বলতে পারো, যেহেতু প্রাথমিক চিকিৎসা বলছে, প্রথমে একটা কাজ করতে পারো যে পানি দিতে হবে, অনেক পানি ঢালা, প্রচুর পানি ঢালতে হবে আগে। কেন পানি ঢালতে হবে চিন্তা করো, তোমার এখানে অ্যাসিড লাগছে, তুমি যদি অ্যাসিডের ক্ষতি কমাইতে চাও, ধর হাতের কাছে তোমার কাছে বোরিক অ্যাসিড নাই, সরি হাতের কাছে তোমার ধরো কোনো সোডিয়াম বাইকার্বনেট, এই ক্ষারটা নাই, তখন প্রচুর পরিমাণ পানি ঢালতে হবে। কেন, অ্যাসিডটাকে ডাইলিউট করতে হবে, অ্যাসিডটাকে সেটা ঘন কনসেন্ট্রেটেড আছে, সেখান থেকে আমাদের কনসেন্ট্রেটেড থেকে ডাইলিউট করতে হবে, এই কারণে আমাদের প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে যাতে অ্যাসিডটা ডাইলিউট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই তো সই হচ্ছে কাজ। কোন শিক্ষার্থীর পেটে যদি ক্ষার যদি পড়ে যায়, তখন তুমি এখানে কি করবা। আচ্ছা, চিন্তা করো, ক্ষার পড়ে গেছে, এখন তুমি কি এখানে সোডিয়াম বাইকার্বনেট দিবা না তো, রাইট। যদি দেখো এখানে আমাদের কি ছিল, আর ক্ষার ইউজ করলে আমরা কি বোরিক অ্যাসিড দিতাম, সরি উল্টো বলছি। তো বোরিক অ্যাসিড এখন আমার পেটে গেছে, খেয়ে ফেলছে কোনো কারণে, পেটে চলে গেছে, এখন তো আমি আবার বোরিক অ্যাসিড খাবো না, ঠিক না। স্কিনে বলে বোরিক অ্যাসিড দিতে পারো, হাতে বলে দিতে পারো, ঠিক না, কিন্তু খেতে তো পারবা না। তো এখন তোমার খাওয়ার জিনিস কি আছে চিন্তা করো, একদম কমন সেন্স। প্রথমত কি করবা, লেবুর রস বা ভিনেগার খেতে হবে। এখন লেবুর রস বা ভিনেগার খেতে হবে, এগুলো খাওয়া যায়, ভিনেগার খেতে পারবা, লেবুর রস খেতে পারবা। লেবুর রস কি অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড তোমরা পড়ছো না। আচ্ছা, ভিনেগার কি থাকে, ইথানোয়িক অ্যাসিড, লেবুর রসে কি থাকে তোমরা জানো, সাইট্রিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো তখন কি করবে, গিয়ে ক্ষারটাকে প্রশমিত করে ফেলবে বা নিউট্রালাইজ করে ফেলবে, ঠিক আছে, এটা মেইন কাজ। এরপর তুমি চাইলে 5% ইথানোয়িক অ্যাসিড খাওয়াতে পারো, 5% ইথানোয়িক অ্যাসিড খাওয়াতে পারো। আচ্ছা, ভিনেগার বুঝতেই পারতেছো, ঠিক আছে, বুঝে পড়ছো না, 6 to 10% লিকুইড সলিউশন অফ ইথানোয়িক অ্যাসিড ইজ নোন অ্যাজ ভিনেগার। তো এটা বেসিক্যালি একটু কম দিলাম, 5% খেতে পারো চাইলে, যদি ভিনেগার 6-10% না খেতে চাও। তো সোজা কথা, তোমার এখন ক্ষার খাইছো, তোমার অ্যাসিড দিয়ে নিউট্রালাইজ করতে হবে। তুমি তো চাইলে এখন সোডিয়াম বাইকার্বনেট দিবা না, ঠিক না, সরি তুমি তো ক্ষার পড়ছো, তুমি এখন বোরিক অ্যাসিড দিবা না, ঠিক না। সো বোরিক অ্যাসিড যেহেতু দিবা না, কি করবা তুমি এখন, এমন অ্যাসিড দিবা যেটা হচ্ছে খাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি খ নম্বর সবগুলো। আমরা ক নম্বরটা আমি তোমাদের ক নম্বরটা হচ্ছে সবগুলো একসাথে কম্পাইল করে রাখছি, যাতে করে তোমরা সবগুলো ক আমি কমেন্টে দিয়ে দিব, কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সবগুলো ক দেখে ফেলবা, ঠিক আছে। সবগুলো ক নাম্বার প্রশ্ন এখানে দেওয়া আছে। আচ্ছা, চ্যাপ্টার 2 এর না, হ্যাঁ 2 এর সমস্যা না, সবগুলো চ্যাপ্টার করবো, সমস্যা নাই। 1 2 3 4 5 রসায়নের সবগুলো ক এই সিরিজে কমপ্লিট হবে। তো আমি মোটামুটি সবগুলো ক কম্পাইল করে রাখছি, যেগুলো তোমাদের মোটামুটি পরীক্ষার আসার মতো প্রশ্ন, বা এগুলো বোর্ড পরীক্ষায় আসার প্রশ্ন, এটা অলরেডি আসছে। সো এটা খ নাম্বার চ্যাপ্টার 2 এরটা, সমস্যা নেই, আমি তোমাকে সবগুলো দিয়ে দিব, সবগুলো এই ভিডিওর কমেন্টে তোমরা পেয়ে যাবে।
আজকে এ পর্যন্তই। আমরা গুণগত রসায়ন নিয়ে নেক্সট ক্লাসে হাজির হব। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।